কনিক্স বুঝতে হলে আমাদের কোণ নিয়ে কাজ করতে হয়। সো আমরা একটু আগে ক্লাসে দেখলাম যে আসলে কোণ নিয়ে কিভাবে কাজ করতে হয় বা কোণ কিভাবে কাটতে হয়। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি কিভাবে কনিক্সের আকারের উপর ইফেক্ট ফেলে। সো এর জন্য আমাকে প্রথম বুঝতে হবে যে ইসেন্ট্রিসিটি জিনিসটা কি। ইসেন্ট্রিসিটির বাংলা হচ্ছে উৎকেন্দ্রিকতা। সো উৎকেন্দ্রিকতা জিনিসটাকে আমরা এভাবে মনে রাখতে পারি যে উপকেন্দ্রদ্বয় দূরে যাওয়ার প্রবণতা। নট লাইক এটা বইয়ে আছে বা এটা আমরা বইয়ের ভাষা, আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি যে উৎকেন্দ্র মানে কি, উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে উপকেন্দ্রদ্বয় দূরে সরার প্রবণতা। সো আমরা ভাবি যে নরমালি দুটি উৎকেন্দ্র যদি একটি আরেকটির উপর থাকে তবে উপকেন্দ্রদ্বয় কি দূরে সরছে? সরে নাই। তার মানে ই এর মান কত হবে? এর মান হবে 0, কারণ উপকেন্দ্র তো দূরে যায় নাই। প্রবণতা কিভাবে আসবে, তাই না? যদি আমার উপকেন্দ্র দূরে সরা শুরু করে তবে আমার যেটা হবে যে উপকেন্দ্র দূরে সরার প্রবণতাও বৃদ্ধি পাবে, উৎকেন্দ্রিকতার মানও বৃদ্ধি পাবে। সো এই কনসেপ্টের মাধ্যমে আমরা আজকে হচ্ছে কনিক্সের আকৃতিগুলো ব্যাখ্যা করব। সো ব্যাখ্যা করার আগে আরও একটা বিষয় আমরা একটু ক্লিয়ার হয়ে নিই যে আসলে উপকেন্দ্র দূরে সরার প্রবণতা তো উৎকেন্দ্রিকতা ঠিক আছে, কিন্তু উপকেন্দ্র জিনিসটা কি? আমরা বেশিরভাগই বুঝি না আসলে উপকেন্দ্র জিনিসটা কি। আমরা উপকেন্দ্র মাথায় আসলেই বা উপকেন্দ্রের কথা আসলে আমরা মনে করি উপকেন্দ্র মানে উপবৃত্তের সাথে রিলেটেড কোনো একটা জিনিস বা প্যারাবোলার সাথে রিলেটেড কোনো একটা জিনিস, কিন্তু বাস্তবে তা না। উপকেন্দ্র মানে মূলত হচ্ছে এমন একটা বিন্দু যাকে কেন্দ্র করে তুমি একটা বাঁক নিবা। তুমি যে উপকেন্দ্র তোমার অসংখ্য হইতে পারে, একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এটা ডিপেন্ড করতেছে তুমি কয়বার বাঁক নিচ্ছ। তুমি একটা জ্যামিতিক স্ট্রাকচারে যতবার তুমি বাঁক নিতে চাবা ততবার তোমার এক একটা উপকেন্দ্র তৈরি হবে। তো আমরা সেকেন্ড চিত্রটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে উপকেন্দ্র, এই যে স্ট্রাকচারটার উপকেন্দ্র, এখানে আমার তিনটা উপকেন্দ্র দেখা যাচ্ছে, একটা, দুইটা, তিনটা। তো তুমি মনে করো যে তুমি বাইক চালাচ্ছ, এই রাস্তাতে তুমি বাইক চালাচ্ছ। তো তুমি যখন এই পার্টটাতে আসবা তোমাকে কি মোড় নিতে হবে না? তোমাকে একটা বড়সড় মোড় নিতে হবে। সেম ভাবে তোমার যখন এখান থেকে যাবা তখন কিন্তু তোমার রাস্তাটা প্রায় সোজা, এখানে তোমার তেমন বেশি মোড়ের দরকার নেই। কিন্তু যখন আবার তুমি এই যে পার্টটুকুতে আসবা তখন তোমাকে আবার একটা বড়সড় মোড় নিতে হবে। সেম ভাবে তুমি যখন এখান দিয়ে যাবা, অনেকটা সরল রৈখিক রাস্তা, এখানেও মোড় নেওয়ার দরকার নেই, কিন্তু যখন তুমি এখান দিয়ে যাবা তখন কি সেম ভাবে তোমাকে আবার মোড় নিতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে তিনটা পার্টে তিনটা কার্ভ তৈরি হয়েছে, তাই না? যে আসলে তিনটা পার্টে তিনটি কার্ভের মতো তৈরি হয়েছে, যার জন্য আমার এই তিনটা পার্টে আমার তিনটা উপকেন্দ্র দেখা দিয়েছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে মূল কনসেপ্ট, যে উপকেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র যা একটা স্ট্রাকচারকে বাঁক নিতে সাহায্য করে। সো এবার আমরা আসি যে বৃত্তর ক্ষেত্রে তুমি যদি ভাবো বৃত্তকে আসলে বাঁক নিতে কে সাহায্য করে? বৃত্তের কেন্দ্র। বৃত্ত আকার যে সংজ্ঞা, এটা আমরা একদম ক্লাস 1-2-তে পড়ি, তাই না? যে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি এরকম চারদিকে ঘুরে আসা হয় সমান ব্যাসার্ধে তবে তাকে বৃত্ত বলে। তার মানে তুমি কি বিন্দুটাকে কেন্দ্র করে চারদিকে ঘুরে আসতেছো না? তার মানে দাঁড়ায় যে এই বৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র তার কেন্দ্রের উপরই আছে। বৃত্তের ক্ষেত্রে তার উপকেন্দ্র কেন্দ্রের উপরে আছে। সো এবার আমরা মনে মনে ভাবি যে এই বৃত্তটাকে ধরে আমরা টান দিলাম দুই দিকে, কি হবে? হবে যে এই যে উপকেন্দ্রটা আছে এটা দুই ভাগ হয়ে দুই সাইডে চলে যাবে, তাই না? সো বৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রদ্বয় কি এখানেই ছিল। আমরা ধরলাম এখানে দুইটা উপকেন্দ্র আছে এবং দুইটা উপকেন্দ্র একটা আরেকটার উপরে ছিল, তার মানে এখানে কোনো প্রবণতা ছিল না। কিন্তু যখনই তুমি বৃত্তটিকে টান দিচ্ছ এবং স্ট্রেস করতেছো তখন ধীরে ধীরে একটি উপকেন্দ্র এই সাইডে সরে আসছে, আরেকটি উপকেন্দ্র এই সাইডে সরে গেছে। সো কি এখন দূরে সরার একটা প্রবণতা দেখা যাচ্ছে, তার মানে ই এর মানও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ই এর মান আমরা মনে করি এখানে 0.01। দেন তুমি এটাকে আরো টানলা, টানতে আমার উপকেন্দ্র দুটি আরো দূরে সরে গেল, তাই না? আরো দূরে সরে গেছে উপকেন্দ্র দুটি, তার মানে যে প্রবণতা আছে দূরে সরার সেটাও বৃদ্ধি পাইছে, তার মানে আলটিমেটলি ই এর মানও বৃদ্ধি পাইছে। ই হচ্ছে এখানে ধরো 0.1। দেন ফাইনাল কেসে আমরা এই উপবৃত্তটাকে এত বেশি টানতে একটা উপকেন্দ্র রিমেইন করতেছে, সেন্টার যেটা আছে এটা অসীমে চলে গেছে। একটা উপকেন্দ্র রিমেইন করতেছে, সেন্টার অসীমে চলে গেছে, আরেকটা উপকেন্দ্র কই নাই, গায়েব, তাই না? আপসাইড ডাউন ওয়ার্ল্ডে চলে গেছে বা প্যারালাল ইউনিভার্সে চলে গেছে। সো আলটিমেটলি এই যে কেসটা, যেখানে কাইন্ড অফ উপকেন্দ্রর মধ্যবিন্দুটা বা কেন্দ্রটা আমার একদম অসীমে আর উপকেন্দ্রটা এই পাশে, ঠিক আছে, একটা উপকেন্দ্র এক্সিস্ট করে, সেটাই হচ্ছে প্যারাবোলা।
প্যারাবোলা বা পরাবৃত্ত। এবং এই যে পরাবৃত্ত আছে এই পরাবৃত্তের ই এর মান কত হয়? ই এর মান হয় 1। এই পরাবৃত্তের ই এর মান হয় 1। সো এখন যদি তুমি এই যে পরাবৃত্ত আমরা পেয়ে গেলাম, বৃত্ত থেকে উপবৃত্ত হলো, দেন আমার পরাবৃত্ত চলে আসছে, এখন এটাকে যদি তুমি আরো বেশি স্ট্রেস করো, আরো বেশি টানতে থাকো, তখন কেন্দ্রও গায়েব হয়ে যাবে, উপকেন্দ্র থেকে যাবে, কেন্দ্রও গায়েব হয়ে যাবে। সো তখন এই স্ট্রাকচারটাকে বলা হবে অধিবৃত্ত। এর যেহেতু উপকেন্দ্র দূরে সরার প্রবণতা আরো বেশি, তাই আমার ই এর মানও আরো বেশি। অর্থাৎ 1-এর থেকে বড় যে ই এর মানের যে স্ট্রাকচারগুলো তুমি কনিক্সে পাবে সবই তোমার অধিবৃত্ত। সো আমরা এখান থেকে তাহলে বুঝতে পারলাম বৃত্ত থেকে উপবৃত্ত হয়, দেন এটি আরো স্ট্রেস হয়ে পরাবৃত্ত হয়। পরাবৃত্তটা দেখতে এরকম থাকে, আরো কিছু কেস আছে যে সাপোজ এটাকে আরো জুম করতে হয়, সেগুলো বাদ, মানে মূলত একটি পরাবৃত্ত দেখতে এরকম হয়। দেন তুমি এটাকে আরো বেশি স্ট্রেস করলে সেটা হয় যে অধিবৃত্ত। এবং পরাবৃত্ত এবং অধিবৃত্তের মধ্যে মেজর একটা পার্থক্য হচ্ছে এখানে, পরাবৃত্তর ক্ষেত্রে তুমি টানতে টানতে শেষে যে একদম সরল রেখার মতো পার্টটা পাবা, রেখাংশের মতো পার্টটা পাবা, সেটা হয়ে যাবে ভূমির সমান্তরাল। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে তুমি যে রেখার মতো পার্টটা পাবা সেটা ভূমির সমান্তরাল হয় না। তুমি যদি খেয়াল করো, চিত্রে একটু বোঝা কম যাচ্ছে, কিন্তু তুমি খেয়াল করলে বুঝতে পারবা যে এইটা আসলে একটা কোণে হেলানো আছে, হয়তো 1 ডিগ্রি বা 2 ডিগ্রি। কিন্তু পরাবৃত্তর ক্ষেত্রে এটি সম্পূর্ণ 0 ডিগ্রি হয়ে গেছে। সেটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট, যে আসলে ই এর মাধ্যমে বা উৎকেন্দ্রিকতার মাধ্যমে পরাবৃত্তের আকৃতির কিরকম পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয়। সো এখন আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে 1/e এর মাধ্যমে আসলে স্ট্রাকচারটা কিভাবে পরিবর্তিত হয় এবং সেটা আরো খুব ইজি ভাবে ব্যাখ্যা করা যায়।